আজিগড় হসপিটালে যে গণ্ডগোল শুরু হয়েছে, গতকালকে দেখা গেল যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে মানে একটা দ্বন্দ্ব ছিল, কিন্তু আজিগড় হসপিটালকে নিয়ে মানে তারা আজকে দলে দলে এক হাত মিলিয়েছেন। সে বিষয়ে আপনি কী বলবেন? সে বিষয়ে আমি বলবো, যারা এই বিশেষ করে খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের হচ্ছে তারা ডিসিপ্লিন, তারা অনেক ভদ্র, নম্র এবং মানসিক দিক দিয়ে কোনো অন্যায় ন্যায় অন্যায় তারা বিচার করে, কোনটা অন্যায় কোনটা ন্যায়। সেক্ষেত্রে দেখা গেল যে ভেদাভেদ ভুলে চিরকালের প্রতিদ্বন্দ্বী প্রায় 100 বছর, তো সেভাবে যেভাবে আমরা দেখলাম তাতে তারা একাত্ম হয়ে আন্তরিকভাবে তারা লড়াই করেছে কিসের বিরুদ্ধে, সে সারা রাজ্য জুড়ে একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে এবং মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তার আমলে যেভাবে একজন ডাক্তার, মহিলা ডাক্তার, নিরীহ ভদ্র এবং তার ডিউটি 36 ঘন্টা ডিউটি দেওয়ার পরে যেভাবে একেবারে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার প্রতিবাদে যে কোনো মানুষ যাদের বিবেক একেবারে জাগ্রত বলা হয়, বা এই ধরনের খেলোয়াড়রা, সমর্থকরা, তারা নিশ্চয়ই এই খেলোয়াড় জগৎটা এমন একটা জায়গায় রাজনীতির ঊর্ধ্বে থাকে। যদিও ব্যক্তিগতভাবে অন্তরে দেখা গেল কেউ কেউ রাজনীতি করেন, নিশ্চয়ই তো করেন, কারণ ভোট যেমন দেয়, তবুও এই প্রতিবাদের ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে তারা দেখেছে যে বিচারিতাটা কীরকম। ডার্বি হবে, কিন্তু হঠাৎ ওদের কাছে সংবাদ যে পোস্টার ব্যানার তৈরি হচ্ছে ওই মাঠে, সেগুলো স্লোগান দেবে যে ওয়ান্ট ফর জাস্টিস, ফর আরজিকর রেপ কাণ্ড, এইসব নিয়ে তারা স্লোগান দেবে। ভয় পেয়ে গেল, 60-65 হাজার লোক যদি একসঙ্গে আওয়াজ তোলে, সেটাই ভয়তে সেখানে পুলিশের কোনো, সাধারণত খেলাতে পুলিশের কোনো অসুবিধা থাকে না, কিন্তু গতকালকে দেখা গেল যে পুরো স্টেডিয়ামের সমস্ত গেটের চতুর্দিকে, মানে বাইরে চতুর্দিকটা রাউন্ডিং দিয়ে হাজার হাজার পুলিশ সেখানে জড়িত থাকে, সেখানে তারা জড়ো হয়েছিলেন এটা প্রোটেকশন দেওয়ার জন্য, প্রিভেন্ট করার জন্য। অথচ আরজি করে যেদিন 14ই আগস্ট রাত্রিরে যে মানে ধরনের ক্ষতি করার জন্যে এক শ্রেণীর দুষ্কৃতী সেখানে ঢোকে এবং ক্ষতি করেছিল, এবং উদ্দেশ্য সম্ভবত ছিল, আমার যা ধারণা, যে ওই যে খুনের যে চিহ্ন থাকে, অনেক সময় অনেক কিছু থাকে, সেগুলোকে সেমিনার রুম থেকে নষ্ট করে ভেঙে চুরে দেওয়ার চেষ্টায় ছিলেন। আর সেদিন কিন্তু পুলিশ, আমরা যা দেখেছি টিভিতে, কয়েকজন পুলিশ ছিলেন, কয়েকজন র্যাব ছিলেন, তারা ভাঙার সুযোগ দিচ্ছে, যেন মনে হচ্ছে যেন তারা আপোষে ভাঙচুর করছে। কিছুক্ষণ পরে কিছু পুলিশ ছুটে গিয়ে উপরে ভেজে যাওয়ার মতন গিয়েছে, কিন্তু র্যাবেরা সবসময় দাঁড়িয়েছিলেন, কিছু করেনি। 40 মিনিট চলার পরে এবং লক্ষ কোটি টাকার সম্পত্তি নষ্ট করার পরে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি, তখন আস্তে আস্তে তারা বিদায় নেয়। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছেন যে রবিবারের মধ্যে সম্পূর্ণ ময়নাতদন্ত কমপ্লিট করে রবিবারের মধ্যে ফাঁসি দিতে বলছিলেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে উনি বলছেন 24 ঘন্টার মধ্যে আমি একজনকে অ্যারেস্ট করেছি, আমার পুলিশ, তারপরে সিবিআইকে নিয়েছে, আমি তাতে আপত্তি করিনি, সিবিআইকে। আচ্ছা, তো এখন তারপরে হ্যান্ড ওভার করতে, পুলিশের কাছে যা তথ্য ছিল হ্যান্ড ওভার করতে 2 দিন লেগেছে। এই করতে গিয়ে দেখা গেল যে রবিবার ফাঁসি দিতে হবে, এরা কাজ শুরু করেছেন তার 2 দিন, 3 দিন, 4 দিন আগে। 4 দিনে তদন্তভার প্রক্রিয়া সমস্ত কমপ্লিট করা সম্ভব নয়, কারণ এই ইতিহাস বহির্ভূত ব্যাপার। হঠাৎ 1 সপ্তাহের মধ্যে, 4 দিন 5 দিনের মধ্যে কাউকে বিচার করে, যে আমরা নিজেদের হাতে তো আমাদের নেই, আইনের ক্ষমতা, সেখানে বিচারকরা ঠিক করবেন,
তাদের বক্তব্য শুনতে হবে, তার প্রক্রিয়া আছে। প্রথমে তাদের বিভিন্ন ধরনের বক্তব্য শোনা হয়। আচ্ছা, তারপরে মানে হঠাৎ করে সেমিনার হলের পাশে একটা দেয়াল মানে ভাঙা হয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে, সেই বিষয়ে আপনি কিছু বলতে পারবেন? সেটা সমস্ত মানুষই সন্দেহ করছেন যে তথ্য প্রমাণ লোপাট করবে। ওখানে হাতটা ধোয়া হয়েছিল, ওখানে জামা কাপড় পাল্টানো হয়েছিল এবং সেখানে বিভিন্নভাবে মানে চিহ্ন থাকার কথা। আর হঠাৎ করে উইদাউট পারমিশন, কারণ স্বাস্থ্য ডিপার্টমেন্টে যে কোনো কাজ হয় টেন্ডার হয়ে, তারপরে সেটা পাস হলে তারপরে ওনার ইচ্ছা, প্রিন্সিপালের ইচ্ছায় কাজ হয় না। এটা পারমিশন ওখান থেকে দিলে তারা সেখান থেকে কন্ট্রাক্টর নিযুক্ত করে কাজ করে। সুতরাং তথ্য প্রমাণ লোপাট করার জন্যে 1 নম্বর এই কাজটা তড়িঘড়ি করেছেন এবং সঙ্গে সঙ্গে এই সদিচ্ছায় আমি পদত্যাগ করছি, আর আমি চাকরি করব না। কিন্তু মমতা ব্যানার্জি জানে ওর এই হাতে সব কিছু, কারণ ওই আর্জি করে বহু দুর্নীতির আঁকড়া ওঠা, মানুষ এবং জুনিয়র ডাক্তারদের এবং সিনিয়র ডাক্তারদের মান সম্মান রাখে না, অনেকের অনেক কিছু আছে। এবং সেই জন্যে মমতা ব্যানার্জি ঘুরিয়ে 2-3 ঘন্টার মধ্যে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, সেখানে ট্রান্সফার করে দিলেন। সুতরাং তথ্য প্রমাণ লোপাট করার জন্যেই এই কাজ করা হয়েছে বলে। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাম আর রাম মিলে মানে হসপিটালে এই যে হচ্ছে আন্দোলন হয়েছে, হসপিটালে যে ভাঙচুর হয়েছে, এগুলো সমস্ত বাম আর রাম মিলেই করেছে, সেই বিষয়ে আপনি কী বলবেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে যে সামার দেখেছে জাতীয় পতাকা নিয়ে গেছে বিজেপি, আর ওই ডিওয়াইফের চিহ্ন লাগানো সাদা পতাকা নিয়ে গেছে সিপিএমের যুব সম্প্রদায়। কিন্তু এই পতাকা সব জায়গায় পাওয়া যায়। দেখা যাচ্ছে যারা ধরা পড়ে যে যাবৎ, তারা বিভিন্ন জায়গা থেকে আছে, তারা সমস্ত লুম্পেন, তারা হচ্ছে এক ধরনের দুষ্কৃতী এবং এদের বাজারের নাম আছে দুষ্কৃতী। এবং দেখা গেল যে আস্তে আস্তে তদন্ত হচ্ছে, তদন্ত বেরিয়ে আসবে, সেখানে দেখা যাবে যে এটা নয়। অতএব যেটা উনি ধারণা করছেন যে রাম আর বাম মিলে করেছে, এটা কোনোদিন এক নয়। তবে প্রতিবাদটা পার্টিগত না হয়ে সার্বিকভাবে সমস্ত মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ, এই যে লক্ষ লক্ষ মানুষ, হিসেব মতন কোটি কোটি মানুষ বলা চলে সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন শহরে আমি দেখছিলাম, সেই সব জায়গা থেকে তারা প্রতিবাদ করছে। তারা তো সবাইকেই তারা রাম বামের লোক। মানে মুখ্যমন্ত্রী নিজের মানে তিলোত্তমার বাবার কাছে বা মায়ের কাছে দেখা করতে গিয়েছিলেন, সেখানে গিয়ে বলেছেন যে আসল দোষীকে ধরা পড়েছে, আপনারা কী চাইছেন বলুন। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মানে নির্যাতিতার মা বাবা বললেন যে না, আমাদের লাগবে না। সেই বিষয়ে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে তাদের তো আসল সম্পদ, তাদের অন্তরের কথা, তাদের নিজস্ব বাচ্চা, তাদের মেয়ে লালন পালন করে বড় করে আজকের সুনামের সঙ্গে ডাক্তারি করছে। অনেক আশা ভরসা তাদের ছিল, পয়সাটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ভবিষ্যতের জন্যে আরও অনেকের মা, একটা মার কোল খালি হয়েছে, কিন্তু দেখা গেল উনি বলেছেন যে কোটি মার সমর্থন পেয়েছি, অতএব আমি আমার মেয়েকে তাদের মধ্যে খুঁজে পাচ্ছি। সুতরাং টাকাটা আমাদের কাছে বড় নয়, বিচারটা বড়। আমরা চাই তার ফাঁসি হোক, কিন্তু ওর একার দ্বারা এই কাজ নয়, আরও যারা রয়েছে আসল যারা দুষ্কৃতী বা খুনি বা খুনির সঙ্গে জড়িত, তাদেরকে ধরা হোক, বিচার হোক। সেই বিচারের মাধ্যমে বেরিয়ে আসবে। টাকার আমাদের কোনো লোভ নেই। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তাড়াতাড়ি মানে, আচ্ছা এই প্রশ্নটা ভাই একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্টে যে বীর্য পাওয়া গিয়েছিল 150 গ্রাম, বিভিন্ন মানে আজিগড় হসপিটালের ডাক্তাররাও মানে এটা দেখেছেন, তারাও মানে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, সেখানে এতগুলো যে বীর্য পাওয়া গিয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে আসল যে দোষী সে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মানে আসল দোষীকে পাওয়া গিয়েছে। কিন্তু তাহলে এতগুলো বীর্য কোথা থেকে এলো? বা 130টার মতন প্রায় শরীরের দাগ আছে, সেইখানে মানে একটা প্রশ্ন উঠছে সকলের মধ্যে। সব মানুষ কিন্তু এই জন্যে করে বেশি আন্দোলনে শুরু করেছেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি নিজে সাধারণ মানুষ এইটুকু আমার বুদ্ধি দেখছি যে সংবাদ মাধ্যমে দেখলাম বহু বিশেষজ্ঞ যারা এই বিষয়ে অভিজ্ঞ,
বড় বড় ডাক্তার, বড় বড় বিশেষজ্ঞ, ফরেনিস্ট লোক, ফরেনিস্ট যারা এইসব করেন, তদন্ত করেন, তাদের মুখ থেকে বলা হচ্ছে যে যে ধরনের দাগ আছে, যে ধরনের খুন হয়েছে, যে ধরনের মানে তার বুকের হাড় ভেঙে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে, তার যে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এতগুলো দাগ, সুতরাং একার পক্ষে সম্ভব নয়। কারণ যে মহিলাকে তার ইজ্জত হানি করতে গিয়েছে প্রথমে ধরতে হবে, সে রেসিস্ট করবে, সে তার মানে প্রতিরোধ করার চেষ্টা করবে, সেই প্রতিরোধ করার চেষ্টা করেছে এবং তার ফলে কয়েকজন মিলে এটা করেছে। এটা তদন্ত শেষ হলে আশা করি খুব কয়েকদিনের মধ্যে এটা বেরিয়ে আসবে। মমতা ব্যানার্জির কথা ঠিক নয়, ওই আসল আসামি বলতে ও নয়, ওকে ব্যবহার করা হচ্ছে এই বাঁচবার জন্যে, সেটা অনেকের সন্দেহ যে এর মূল পিছন থেকে যে সব থেকে দায়িত্ব নিয়ে এইসব করিয়েছে তার সে হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ, অধ্যক্ষ। এটা সবাই সন্দেহ করছে এবং যার জন্য দীর্ঘক্ষণ ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মনে হচ্ছে সন্দীপ ঘোষকে পদত্যাগ করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে মানে ন্যাশনাল কলেজে ফের আবার অধ্যক্ষতে নিযুক্ত করলেন, সেই বিষয়ে আপনি আপনার মন্তব্য করুন। আসলে ওকে প্রথম কথা হচ্ছে যে ওর স্বইচ্ছায় ছেড়ে দিয়েছে, জানে আমি এখান থেকে সরে গেলে এবারে ওখান থেকে ভাঁড় অর্ডার দিয়ে দিচ্ছি, ওখান থেকে চিহ্ন লোপাট হয়ে গেল, আমাকে সবাই বলবে যে না উনি নিরাপদ লোক, উনি সহ্য চলে গেছে। কিন্তু মমতা ব্যানার্জি তার কাছ থেকে যে সুযোগ সুবিধা পেত, যে ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে আরম্ভ করে রাতের আধারে যে কাজগুলো ওখানে চলতো, যেগুলো আস্তে আস্তে সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে এবং বিভিন্নভাবে টাকা ইনকাম করতো, ছাত্রদের পাস করে দেওয়ার জন্য 10 লাখ 15 লাখ টাকা নিত, সেগুলো ও জানতো এবং সেটা পার্টি ফান্ডে কিছু যেত, সেগুলো মমতা ব্যানার্জি জানে, যার জন্য সঙ্গে সঙ্গেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে দিয়েছে। অথচ ন্যাশনাল মেডিকেল কলেজে একসময় ছিলেন, তাকে সেখান থেকে সরিয়ে অন্য জায়গা দেওয়া যায়, অন্য জায়গা থেকে আবার দুদিন পরে আবার সেই যেখানে পুরাতন আরজি করে দেওয়া হয়েছে, আরজি করে প্রথমেই ছিলেন, তার থেকে ঘুরে ফিরে সব সেখান থেকে নিয়ে ফের আরজি করে দেওয়া হলো। খুব প্রভাবশালী লোক, অর্থাৎ মানে তৃণমূলের সমস্ত, আমরা তৃণমূল বলবো না,